This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে আমি তনিষ্ঠা রয়েছি। এবং দেখুন, রোজই তো আপনারা রাজনৈতিক দলের অন্তর্দ্বন্দ্বের খবর শোনেন, তাই না? আজ বরং একটু অন্য এক অন্তর্দ্বন্দ্বের খবর আপনাদেরকে শোনাই। দেশের লাইফ লাইনে দুই শাখার মধ্যে দায় ঠেলাঠেলি, তাও আবার যাত্রী সমস্যা নেই, কিন্তু সমাধান কবে, কিভাবে, সেই উত্তর এখনো অধরা। একে বাদুর ঝোলা ভিড়, তার উপর নিত্যদিন দেরিতে চলছে একের পর এক ট্রেন। অস্বাভাবিক ট্রেন লেট এখন যেন দক্ষিণ পূর্ব রেল এবং পূর্ব রেলের অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। সাধারণ যাত্রীরা হয় নির্দিষ্ট সময়ের অনেক পরে গন্তব্যস্থলে পৌঁছচ্ছে, অথবা ট্রেন ছাড়ছে নির্ধারিত সময়ের কয়েক ঘন্টা পর। দূরপাল্লার ট্রেন হোক আর লোকাল, প্রতিদিন ভোগান্তি ট্রেনে। অর্ধেক সময়ই ট্রেন লেট, প্রচুর সমস্যা করতে হয়। প্রায় ট্রেনই লেট থাকে মোটামুটি। আপনি যদি দেখেন এখানে মেদিনীপুর লোকাল বলুন বা খড়গপুর লোকাল বলুন, বিকেলের দিকগুলোতে ম্যাক্সিমাম ট্রেনই লেট থাকে। দূরপাল্লার তো আপনি যেগুলো দেখবেন সবকটাই ম্যাক্সিমামটাই লেট। রোজ রেগুলার লাইক 1 ঘন্টা 2 ঘন্টা লেট হয়, কখনো স্কুল ইভেন দেরি হয়ে মিসও হয়ে যায় যদি সকালবেলা কেউ ট্রাভেল করে। এইটা দীর্ঘদিনের প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। যাত্রী হিসেবে চাইছি এটা যাতে সলভ হয়, ঠিক হয়। কাজ তো চলছে দেখছি কবে থেকে, তাও কোনো তো রেজাল্ট আসছে না। এই পরিস্থিতিতে পরিষেবা নিয়েই রেলের অন্তর্দ্বন্দ্ব। হাওড়া ডিভিশনে যাত্রী সমস্যা নিয়ে বা দক্ষিণ পূর্ব ডিভিশনের অব্যবস্থার উপরে দায় চাপালো পূর্ব রেল। পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের দাবি, দক্ষিণ পূর্ব রেলের পণ্যবাহী ট্রেন যে সময় পূর্ব রেলের জোনে ঢুকছে তাতে লাইন দীর্ঘ সময় ব্লক হয়ে থাকছে। সেই কারণেই নাকি সময় মতো ট্রেন স্টেশনে ঢুকতে পারছে না বা বেরোতে পারছে না। We are carrying in the same track lot of mixed traffic. This cord line which is carrying the trains, lot of freight trains from Southeastern Railway are coming from Bhattanagar to Howrah division, and these freight trains are a big challenge. एक जोन से दूसरे जोन में जब ट्रेन जाता है तो इंटरचेंज पॉइंट पे डिवीजन लाइन रहता है, उसके हिसाब से वो ट्रेन जाता है। घुस जाने का मतलब क्या मतलब है, आई डोंट अंडरस्टैंड। और दूसरा चीज है कि हावड़ा स्टेशन जो घुसने का रास्ता है वहाँ पे कोई गुड्स ट्रेन का मूवमेंट नहीं होता है। सांतरागाछी, उसके बाद ये रामराज तल्ला होते हुए इधर में तो कोई गुड्स ट्रेन का मूवमेंट नहीं होता। কিন্তু একা পূর্ব রেলের জেনারেল ম্যানেজার নন। সংসদে সম্প্রতি দক্ষিণ পূর্ব রেলের অন্তর্গত শাখাগুলোতে ট্রেনের গতি নিয়ে প্রশ্ন তোলেন শ্রমিক ভট্টাচার্য। Passengers traveling on local and express trains in Southeastern Division are now facing frequent delays, cancellations and disruptions. I request the Government of India to kindly look into the matter and take steps to improve train punctuality and operations in Southeastern Division at the earliest. শুক্রবার সংসদে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব অবশ্য জানিয়েছেন, ভারতীয় রেল 80% সঠিক সময়ে চলছে। ओवरऑल पंक्चुअलिटी रेलवे सिस्टम की आज 80% टच कर गई है, जो कि बहुत ही सिग्निफिकेंट अचीवमेंट है। और इसमें रेलवे के करीब 70 डिविजन्स में से 25 डिविजन्स ऐसे हैं जहां पे पंक्चुअलिटी आज 90% से अधिक हो गई है। লেট রোগে ভুগছে দূরপাল্লা থেকে লোকাল ট্রেন, কিন্তু কাজ তো পড়ে থাকে না। তাহলে কিভাবে কাজে যাবেন নিত্যযাত্রীরা? বাড়ি কিভাবে ফিরবেন তারা? অসুস্থ মানুষটি কিভাবে যাবেন চিকিৎসার জন্য? বাইরের রাজ্যে পরীক্ষা কি তবে দেয়া হবে না? ট্রেনই যে বড় অংশের মানুষের একমাত্র ভরসা। প্রশ্ন অনেক, কিন্তু উত্তরে পড়ে রয়েছে শুধুই ভোগান্তি আর অপেক্ষা। দোষ কার? তার থেকেও বড় প্রশ্ন, সমাধান খুঁজবে কবে রেল? সায়ন্ত ভট্টাচার্য, সুব্রত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, টিভি9 বাংলা। ছাই চাপা পড়েছে সুগন্ধ। রাইস মিলের ছাই জমে নষ্ট হচ্ছে বিঘার পর বিঘা গোবিন্দভোগ ধান। মাথায় হাত পড়েছে শস্যগোলা পূর্ব বর্ধমানের রায়নার কৃষকদের। বছরের পর বছর একই ছবি, ধীরে ধীরে কমছে ফলন। আর এতদিনে জেলা পরিষদ বলছে খতিয়ে দেখবে। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। রতনই বটে, স্বাদে গন্ধে যে কোনো চালকে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারে গোবিন্দভোগ চাল। কিন্তু সেই গোবিন্দভোগ চালেরই সুগন্ধ কমে যাচ্ছে, কারণ ছাই।
ছাই চাপা পড়েছে অমূল্য রতন। গোবিন্দভোগ ধানের উপর জমছে রাইস মিলের ছাই। পূর্ব বর্ধমানের রায়নার বুলচন্দ্রপুরে কৃষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার দুটি রাইস মিলের চিমনি দিয়ে বেরোনো ছাই এসে জমছে ধানের জমিতে, ফসলের উপর। আর এতেই ধানের 12টা বাজছে। মিলের পাঁচ চিমনি দিয়ে রাত্রিবেলা উড়িয়ে দিচ্ছে, যে চিমনি দিয়ে ধোঁয়া আসার কথা সেই চিমনি দিয়ে পাঁচ উঠছে। শুধু ধানের যে গুণগত মানটা, সেই মানটা কমে যাচ্ছে। ওনাদিকে বলার সত্ত্বেও ওনারা কোনো কর্ণপাত করেন না, বলে আমার মিল থেকে না, অন্য মিল থেকে এসছে। দীর্ঘদিন ধরে এই পাঁচ পড়ে জমিগুলো অত্যধিক উর্বর হয়ে যাওয়ার জন্য ধান মানে অল্প ফলার আগেই ধান পড়ে যাচ্ছে, হ্যাঁ, যার জন্য আমরা ফলনে মার খাচ্ছি এবং ধানের কোয়ালিটি নষ্ট হচ্ছে। জানানো হয়েছে কিন্তু কোনো রকম সুরাহা কিছু হয়নি। কিন্তু যদি এইভাবে চলতে থাকে তাহলে আমরা কিভাবে আমরা সংসার চালাবো? গোবিন্দভোগ চালের চাষ বেশি হয় পূর্ব বর্ধমানের রায়না, খণ্ডঘোষে, জামালপুরে। সূত্রে খবর, পূর্ব বর্ধমানে প্রায় 40,000 হেক্টর জমিতে প্রায় 3 লক্ষ মেট্রিক টন গোবিন্দভোগ চাল উৎপাদন হয়। কিন্তু শস্যগুলার কৃষকদের ঘাম ঝরানো পরিশ্রম ছায়ে মিশে যাচ্ছে। যদিও এ নিয়ে মুখ খুলতে চায়নি রাইস মিল কর্তৃপক্ষ। আর তৃণমূল পরিচালিত জেলা পরিষদ হয়তো এবার খোঁজ নেবে। সেটা আমার জানা নেই, আমি খোঁজ খবর নিয়ে দেখছি এবং সংশ্লিষ্ট দপ্তরকে দিয়ে আমি তদন্তের নির্দেশ দিচ্ছি, যাতে চাষিদের কোনো সমস্যা না হয় সেটা আমরা দেখি। কৃষ্ণ বা গোবিন্দকে এই চালের ভোগ দেয়া হয়। বলা হয় সেই থেকেই চালের নাম হয়েছে গোবিন্দভোগ। পায়েস, পোলাও থেকে খিচুড়ি, সব কিছুরই স্বাদ গোবিন্দভোগে অন্যরকম হয়ে যায়। গোবিন্দভোগের গন্ধ টানে আর থেকে আসি সকলকে। কিন্তু প্রশাসনিক উদাসীনতায় রায়নার সেই সুগন্ধই ফিকে হতে বসেছে। মনতোষ পোদ্দারের রিপোর্ট, TV9 বাংলা। কথায় কথায় আমরা মাঝে মধ্যেই বলি মোড়েও শান্তি নেই। এসআইআর আবহে তো বারবার সে কথা শোনা যাচ্ছে। তবে হলদিবাড়ির মানুষ হাড়ে হাড়ে এই শক্তিটা টের পাচ্ছে। গত প্রায় 1 বছর ধরে মেখলিগঞ্জের একমাত্র মর্গ বন্ধ ময়না তদন্ত। প্রয়োজনে ছুটতে হচ্ছে 125 কিলোমিটার দূরের কোচবিহারে। সরব মেখলিগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক। নিয়োগ দুর্নীতি কাণ্ডে মেখলিগঞ্জ নামটা বারবার শোনা গেছে। এলাকার বিধায়ক পরেশ অধিকারী নিয়ম উড়িয়ে মেয়েকে চাকরি পাইয়ে দিয়েছিলেন প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী। মেয়েকে না হয় চাকরি দিয়েছিলেন, কিন্তু নিজের বিধানসভা এলাকার মানুষকে কি দিয়েছেন? মৃত্যুর পরেও যন্ত্রণা। মেখলিগঞ্জের প্রাক্তন বিধায়ক অর্ঘ্য রায় প্রধান বিধায়ক থাকার সময় হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালকে স্টেট জেনারেল হাসপাতালে রূপান্তরিত করার চেষ্টা করেন। তৈরি হয় নতুন পরিকাঠামো। রাজ আমল থেকে চলে আসা মর্গ আর ময়না তদন্তের পরিকাঠামো তুলে আনা হয় নতুন ভবনে। কিন্তু গত 1 বছর ধরে মর্গ বন্ধ। ময়না তদন্তের প্রয়োজনে 125 কিলোমিটার পথ পার করে যেতে হয় কোচবিহারে। কেন এই অবস্থা? প্রশ্ন তুলছেন খোদ প্রাক্তন তৃণমূল বিধায়কই। এই মহকুমার মধ্যে কোথাও মর্গ নেই। মাসে 1-8 চাঁদা দিতে হয় যে ডেড বডিটা কেমন করে সৎকার করব। অনেক আর্থিক বোঝা, সেটা প্রায় 25-30 হাজার টাকা লেগে যায়। একদিনের মধ্যে ময়না তদন্ত পর্ব শেষ করে দেহ ফেরে না। স্থানীয়দের দাবি হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে ফিরিয়ে আনা হোক মর্গ আর ময়না তদন্তের পরিকাঠামো। একই সঙ্গে নতুন পরিকাঠামোয় উন্নত চিকিৎসা পরিষেবার দাবি স্থানীয়দের। কারণ কয়েক বছর ধরে কার্যত ফাঁকাই পড়ে আছে নতুন তৈরি ভবন আর পরিকাঠামো। হলদিবাড়ি মর্গটা চালু হলে হলদিবাড়ি মানুষের অনেক সুবিধা হয়। এত দূরের রাস্তাটা তাদের সেভ হয় আর কি, এত বড় খরচাটা তাদের সেভ হয়। আমাদের এখানে কোনো সুযোগ সুবিধাই হয় না। শুধু রোগী আনলেই বলে জলপাইগুড়ি নিয়ে যাও বা মেখলিগঞ্জ নিয়ে যাও। শুধু জ্বর আর আমাশার ওষুধ দেওয়ার হাসপাতাল হয়ে বসে আছে। প্রাক্তন বিধায়কের অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিও বেশ গরম। শাসক দল ও বিধায়ক পরেশ অধিকারীর দিকে শব্দের তোপ। জোর দিয়ে বলছি, পুনরায় যদি 1904 সালের যে রাজার আমলের চুক্তি অনুযায়ী পোস্টমর্টম এখানে না হয়, আমরা আন্দোলন নামবো। যখনই ভোট আসে জনগণকে বোকা বানানোর জন্য, জনগণকে একটা কিছু দিয়ে ভুলিয়ে রাখার জন্য আর কি এরকম করে বিল্ডিং তৈরি করাটা এই সরকারের অভ্যেস। তৃণমূলের আশীর্বাদে সাধারণ মানুষকে যেমন তারা বাঁচতে দেয় না, মৃত্যুর পরেও সেই মৃতদেহ সৎকার্য করবার ক্ষেত্রে তৃণমূল যে একটা বড় বাধা সৃষ্টি করেছে, সেটা হলদিবাড়ির মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছেন। যে কোনো মৃত্যু শোকে, অপঘাতে মৃত্যু তার সঙ্গে জুড়ে দেয় অনেক প্রশ্ন। তার সঙ্গেই মেখলিগঞ্জে মর্গ যন্ত্রণা। আগামী 9 তারিখে কুচবিহার জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী। এখন সেই দিকেই তাকিয়ে আছে হলদিবাড়ির আপামর বাসিন্দারা।
নীলেশ্বর সান্যাল, TV9 বাংলা, হলদিবাড়ি। গানে গানে লালন বলেছিলেন আমার ঘরেরও চাবি পরেরও হাতে, কিন্তু হাবড়ার সিপিএম নেতৃত্ব কি বলবেন? নিজেদের পার্টি অফিসের চাবি নিজেদের কর্মীর কাছে রেখেও যে তাদের শান্তি নেই। কর্মী তালা খুললেন লাল অফিসে, আর মুহূর্তে সেটা রং বদলে হয়ে গেল গেরুয়া। হাবড়ায় রাজনীতির রং মিলান্তি দেখে অনেকেই চোখ কচলে ভাবছেন রং দেখছি না। বঙ্গ রাজনীতিতে দল বদল আজ আর খুব একটা বড় কথা নয়, সেটাকেই অনেকে রং বদল বলেন। কিন্তু হাবড়ায় রং বদলের জায়গায় রং মিলান্তি চোখে পড়ছে। হাবড়ার উপনে এলাকার সিপিএম এর এই পার্টি অফিসটা ৯এর দশকে তৈরি, কিন্তু বেশ কিছুদিন ধরে বন্ধ। এই সপ্তাহে পার্টি অফিস খুলল, সাজানো হলো, কিন্তু লাল পতাকার অফিসে গেরুয়া ব্যানার পোস্টার। রাজ্যের এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে সিপিএম। সেই সিপিএম এর পার্টি অফিসে বিজেপির এসআইআর সহায়তা ও সিএ ক্যাম্প। কিভাবে হলো এই কাণ্ড? স্থানীয় সিপিএম নেতৃত্ব বলছে তাদের কর্মী খোকন মহন্তর কাছে ছিল পার্টি অফিসের চাবি। সেই কর্মী নাকি নিজের সিদ্ধান্তে পার্টি অফিসের দরজা খুলে দেন বিজেপির ক্যাম্পের জন্য। দলের কর্মীর কাজে রেগে লাল এলাকার সিপিএম নেতৃত্ব। পার্টি অফিস নাকি দখলের চক্রান্ত চলছে। এরা দল বিরোধী কাজ করেছে এবং বিজেপি হিসাবে গোপন আতায়াত করেছে। এটা কি বিজেপির হাতে পার্টি অফিস দেওয়ার একটা চক্রান্ত কি মনে করছেন? চক্রান্ত চলছে। রাজনৈতিক দরজা চরমে পৌঁছতেই হাবড়া থানার পুলিশ এসে সিপিএম নেতৃত্বের হাতে পার্টি অফিসের চাবি ফিরিয়ে দেয়। বিজেপি নেতৃত্বের দাবি খোকন মহন্ত সহ অনেক সিপিএম কর্মী এখন তাদের সঙ্গেই রয়েছেন। ওখানে জোর করে করারও কোনো প্রশ্নই নেই, কারণ ওখানে যারা ছিল তারা তো মানে যারা একসঙ্গে ওখানে দায়িত্ব ছিল সিপিএম তারা তো সব এখন বিজেপির মধ্যেই আছে। কিন্তু এই দাবি উড়িয়ে দিচ্ছেন অভিযুক্ত সিপিএম কর্মীর ছেলে। তার দাবি বাবা মা দুজনই এখনো লাল দলেই আছেন। তোমার বাবা কি সিপিএম এর মেম্বার, এখনো সদস্য? হ্যাঁ, সদস্য, বাবাও মাও। সিএ ব্যাপারটা আমি জানি যে এটা ক্যাম্পের কি চলছিল, মানে ওখানে একটা ক্যাম্প করতে চেয়েছিল, কিন্তু পার্টি অফিস দখল ফখল এগুলো একটা উড়ো খবরই। এই অবস্থায় যেন মুচকি হাসি তৃণমূলের মুখে। যে পশ্চিমবাংলার বুকে সিপিএম এর একটা বড় অংশ যারা বিজেপিতে অংশগ্রহণ করেছে, বিজেপিতে চলে গেছে। সিপিএম এর বি টিম বিজেপি কাজ করছে এবং কংগ্রেস কাজ করছে। রাম বাম তত্ত্বে শান দেওয়া যাচ্ছে যে রাজনৈতিক রঙ্গমঞ্চে রঙের কোনো অভাব নেই। এক চাবিতে রং মিলান্তির তালা খুলে যেন রাজনৈতিক রং জমিয়ে দিল হাবড়া। দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। এবার একটা ছবি দেখাই আপনাদের, একটু অন্যরকম। আর যে ছবি দেখবেন আপনারা, তাতে আপনার চোখের খিদে নিশ্চয়ই মিটবে যদি মাছ বিলাসী হন। আমার আপনার কাছাকাছির বাজারে পার্শে তো দেখেইছেন, কিন্তু বড় জোর ওই 50 বা 100 গ্রাম, তাই তো? তা বলে 2.5 কেজির পার্শে? উত্তরের জলপাইগুড়িতে তিস্তায় এক মৎস্যজীবীর জালে ধরা পড়েছে এই এত বড় পার্শে। জলপাইগুড়ি বাজারে আনার পর হই হই কাণ্ড। 500 কেজি দরে পার্শে কিনতে অনেকেই এগিয়ে আসেন। যিনি পেয়েছেন তিনি নয়, ঘরে গিয়ে জমিয়ে পার্শের ঝাল খাবেন। আর যারা পাননি তারা আপাতত দেখেই মনে সুখ পাচ্ছেন। এবার আরো একটা অন্যরকম ছবি, অন্যরকম উদযাপন। প্রথম সন্তান কন্যা, আর সেই আনন্দেই মা আর সদ্যজাতকে আলোয় সাজানো রথে বাড়ি ফিরলেন বাবা। সঙ্গে ডিজে, বহু গাড়ি, কয়েকশো মানুষের শোভাযাত্রা, যেমন ছবি দেখছেন আপনারা। বাবার চোখে মুখে আনন্দের ঝলক। যে সমাজের অনেকে কন্যা সন্তান হওয়াকে মেনেই নিতে চান না, এমনকি সদ্যজাতকে খুন করতেও পিছপা হন না, এরকম খবর রীতিমতো হতে থাকে, তাদের উদ্দেশ্যে বার্তা দিলেন মালদার এই শেখ সামিউল। আরো 5টি এসি লোকাল পাচ্ছে পূর্ব রেল। হাওড়া থেকে ব্যান্ডেলের মধ্যেও এবার চলবে এসি লোকাল ট্রেন। শিয়ালদা কল্যাণী রুটে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এসি লোকাল পরিষেবা। শিয়ালদা ডিভিশনে এসি লোকালের সাফল্যে খুশি রেল বোর্ড। এসি লোকাল ট্রেনে যাত্রী বৃদ্ধি পাওয়ায় আরও নতুন 5টি এসি লোকাল চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জানিয়েছেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার। They asked for 5 more AC rakes, and as soon as we get them, we will definitely
definitely run between maybe Howrah to Vardhaman, Howrah Bandel. Howrah Bandel, we will do a proper survey. Let the rakes come. It's too early to think about that. তনিষ্ঠা, শুরুতেই এবার বেলডাঙ্গার কথাই চাই। আচ্ছা, বেলডাঙ্গা মানে যেমন মনোহরা তেমনি ঝাল লঙ্কা। মিঠে করা বেলডাঙ্গার নতুন ঝাঁঝের নাম কি তবে হুমায়ুন কবির? বাবরির আদলে মসজিদের শিলান্যাসের মধ্যেও, মাফ করবেন, বাবরির আদলে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্যেও যে প্রশ্নটা ঘুরছে মাথায় নবাবের জেলায়, তা হলো হুমায়ুনকে খেলাচ্ছে কে? মানে পিছনে কোচিংটা কার? কোন অঙ্কে তাকে সাসপেন্ড করা হলো? ঝাঁঝ বাড়ানোর পিছনে নির্দিষ্ট কোনো অঙ্ক আছে কি? এখানে কেউ এসে মাথা কেটে নেবো বলছে, কেটে নিন, রাখ না, দেখি কতটা মাথা কাটতেছে। তৃণমূলের মধ্যে তিনি ছিলেন সব থেকে বিরোধী পক্ষ। সাসপেন্ড করার পর আগলহীন দলকে ক্রমাগত বিদতে তাঁর তুনে তীরের অভাব নেই, কিন্তু নিশানা কার দিকে? এলোমেলো কি, নাকি সবটাই নির্দিষ্ট চিত্রনাট্য ধরে এগোনো? বেশ কয়েকবার তৃণমূলের জার্সি গায়ে ভোটে দাঁড়ানো, কখনো কংগ্রেসের টিকিটে বিধায়ক হওয়া, সেই লোকটিরই আবার পদ্মফুলের হয়ে ভোটের লড়াই করা। সব ঘাটের জল খাওয়া সেই নেতাকে নিয়ে কৌতূহল কম নয় নওশাদ সিদ্দিকী কিংবা আসাদুদ্দিন ওয়েসির। নতুন দল ঘোষণার আগেই হুমায়ুন বলেছেন, অমুকে কথা বলেছে, তমুকে ডাক দিয়েছে, কিন্তু যেটা প্রকাশ্যে দাবি করছেন তা কিন্তু ইঙ্গিতপূর্ণ। সেলিম সাহেবের সাথে কথা হয়েছে, উনি অ্যাপ্রোচ করেছেন, বললো আজকের দিন থেকে আপনার যে রাজনৈতিক পথ সে যদি সেকুলার হয় তাহলে আপনার দলের সঙ্গে আমরা সমঝোতা করব। তিনি লোকসভা নির্বাচন প্রাককালে যে কথা বলেছিলেন 30% কেটে হিন্দু ভাগীরথীতে ভাসিয়ে দেবো, ওই কথা থেকে উনি যতদিন না ফিরে আসছেন, জোটের প্রশ্ন তো না আসছে না, উনি আগে ওই কথাতে প্রত্যাহার হোক, তারপরে আলোচনার টেবিলে বসবো। তবে কি হুমায়ুনকে ধর্মনিরপেক্ষ হিসেবে মনে করছে সিপিএম? লোকসভা ভোটের আগে মুর্শিদাবাদে সেই ভয়ঙ্কর প্ররোচনামূলক বক্তব্যের পরও এসব খানিকটা মিলে যাচ্ছে কলকাতা হাইকোর্টে মামলার ক্ষেত্রেও। মসজিদের ভিত্তিপ্রস্তরের বিরোধিতা করে পিটিশনের স্থগিতাদেশের কথা বলা থাকলেও সওয়াল জবাবেই তা তোলেননি মামলাকারীর আইনজীবী। শেষমেশ মামলায় হস্তক্ষেপই করল না কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকারকে যেটা অর্ডার দেওয়া হয়েছে যে টু সি দ্যাট দ্য ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডাজন্ট ডিটিওরেটস, ডাজন্ট ক্রিয়েটস আ সিচুয়েশন অফ এনি কাইন্ড অফ কমিউনাল ডিসহারমনি। আবেদনে স্থগিতাদেশের কথা লেখা থাকলেও আদালতের শুনানিতে কেন মুখে কুলুপ? শুধু আইন শৃঙ্খলার কথা বলে দায় সারলেন? প্রশ্নের উত্তরে মামলাকারীর আইনজীবী আরও একবার স্পষ্ট করলেন, তাঁদের আবেদনটাই আসলে ঘোলা ছিল। প্রোগ্রাম কোথায় কি হবে, কোন রিলিজিয়াস প্রোগ্রাম হবে, স্বাভাবিকভাবে সেটাকে ইন্টারফেয়ার করানোর কোনো উদ্দেশ্য তো আমাদের পিটিশনে ছিল না। আমরা বলেছিলাম তুমি অ্যাসেস করো, অ্যাসেস করার পর যদি তোমার মনে হয় প্রোগ্রামের অনুমতি দেওয়া বাতিল করতে হবে, তোমরা বাতিল করো। বেলডাঙ্গার রেজিনগরে শান্তি বজায় রাখার দায়িত্ব রাজ্যের ওপর ছেড়েছে হাইকোর্ট। মুর্শিদাবাদে হিংসার পর জেলায় 19 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন আছে। সেই বাহিনী ব্যবহার করা যাবে বলে জানিয়েছে কেন্দ্র। নজরদারি চালানোর জন্য লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। এখানে হুমায়ুন কবির আসার পর থেকে যেখানে পাথরের কুচি ফেলা হয়েছিল সেই এলাকার দিকে কিন্তু ক্যামেরার মুভমেন্ট করে রাখা হয়েছে। বিভ্রান্তি ছড়িয়েছে তৃণমূল কংগ্রেস। এখানে তৃণমূলের অনেক খেলা আছে, তৃণমূল অনেক খেলা খেলছে রাজ্যপালকে কনফিডেন্সে নিয়ে, কিন্তু হিসাব চুকাবো। বৃহস্পতিবার তৃণমূল থেকে সাসপেন্ড হয়েছেন হুমায়ুন। শুক্রবার বিধায়ক পদ ছাড়ার কথা বললেও সময় নিচ্ছেন ভরতপুরের নেতা। মমতা ব্যানার্জি 3টে ইস্যুকে গুলিয়ে দেওয়ার জন্য এই ইস্যুটা দাঁড় করিয়েছেন। আর দেখবেন কিছুদিন পরে এই হুমায়ুন কবির মমতা ব্যানার্জির কাছে যাবে। কোথাওই মসজিদ না করে হঠাৎ করে বেলডাঙ্গায় কেন মসজিদ করার উদ্যোগ নিতে হলো? কেন কার্তিক মহারাজদের দাঙ্গা বাঁধানোর সুবিধা করিয়ে দিতে হবে? হুমায়ুনে যে ব্যবস্থা নিল তৃণমূল, তাতে অনেকেই মনে করিয়ে দিচ্ছেন সাসপেন্ড মানে কিন্তু বহিষ্কার নয়, এবং কতদিনের জন্য তা স্পষ্ট করেনি শাসক দল। লাল কার্ড দেখানোর পর কি আবার কি আমে দুধে মিশে যাবে, নাকি পদ্মপাতার আশপাশে ঘুরঘুর করতে করতে হুমায়ুন ঢুকে পড়বেন পদ্মবনের ভেতরেই? কৌশিক ঘোষ ও শ্রাবন্তী সাহার রিপোর্ট, TV9 বাংলা। মুর্শিদাবাদের জোড়া ফুলকে ঝরিয়ে দেওয়ার হুঙ্কার হুমায়ুন কবিরের। মালদায় তৃণমূলের তৃণস্তরে চাপ বাড়ানোর নাম কি হতে চলেছে মিম। সংখ্যালঘু ভোটের গন্ধে বিহারের লক্ষণ রেখা পেরিয়ে গৌরবঙ্গে পুরো দমে যে মিম লক্ষণ রোজই ঝাঁকে ঝাঁকে জোড়া ফুল ছেড়ে গুরিল্লাটাই ধরছেন। মিমকে ভোট কাটুয়া দাগিয়ে তৃণমূল তাকে অপ্রাসঙ্গিক করতে মরিয়ে ঘোলা জলে নেমে পড়েছে বিজেপিও। জল মাপছে কংগ্রেস, কিন্তু শেষমেশ মালদার আকাশে ঘুড়ি উড়বে কার? আমরা লড়াই করব বাঘের সঙ্গে বাঘ হয়ে, লাঠির সঙ্গে লাঠি হয়ে।
বর্ষণ কি হবে এখনই তা বোঝা না গেলেও মিমের গর্জন শুনছে মালদাবাসী। সে চিৎকার যে ফাঁকা আওয়াজ নয় তা বোঝাতে জেলায় একটার পর একটা পার্টি অফিস খুলছে আসাদুদ্দিন ওয়েসির দল। সংখ্যালঘুদের সংখ্যাবদ্ধ করতে সূর্য ডুবলে মিটিং হচ্ছে পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে বসছে ঘরোয়া বৈঠক, সুযোগ বুঝে পোস্টার পতাকা টাঙানো হচ্ছে, আর সেই প্রভাব বুঝিয়ে তৃণমূল কর্মীদের মিমের দিকে টানা হচ্ছে নিয়মিত। এবার বিহার ভোটে বাংলা লাগোয়া সীমাঞ্চলে ফের দাপট দেখিয়েছে মিম। কিষানগঞ্জ, কোচাধামন, আমৌর, বৈশি, বাহাদুরগঞ্জ, ঠাকুরগঞ্জ, বলরামপুর, প্রাণপুর ও মণিহারি বিধানসভা। বিহার ভোটে এই 9টি আসনের মধ্যে 5টিতেই একতরফাভাবে জেতে মিম। 2টি পায় কংগ্রেস, 1টি বিজেপি ও 1টি চিরাগ পাসওয়ানের দল। সীমাঞ্চলে খেলা দেখানোর পর অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিনের নতুন মাঠের নাম মালদা। শেষ হেমন্তে যেভাবে আস্তে আস্তে বাড়ছে হিম, সেভাবেই মালদায় একটু একটু করে বাড়ছে মিম, বিশেষ করে বিহার লাগোয়া বিধানসভাগুলোতে। মিম দাবি করছে বিহার ভোটের পর এখনো পর্যন্ত শুধু চাঁচলে 300-এর বেশি তৃণমূল কর্মী তাদের দলে যোগ দিয়েছেন। রতুয়া, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর মিলিয়ে যোগদানকারী সংখ্যা প্রায় 1000 খানেক। তাতেই আত্মবিশ্বাসী হয়ে মিম জেলায় 12টি বিধানসভা আসনেই প্রার্থী দিতে চায়। বিশেষ নজর সুজাপুর, মোথাবাড়ি, মানিকচক, হরিশ্চন্দ্রপুর, চাঁচল, রতুয়া ও মালতীপুরে। এক একটা বুথে আমাদের সক্রিয় কর্মী 100 থেকে 150 জন রয়েছে। আমরা প্রত্যেকটা বিধানসভায় আমরা ক্যান্ডিডেট দিচ্ছি, এআইএমআইএম ক্যান্ডিডেট থাকছে। মালদার মিম নেতারা বারবার যেটা বোঝাচ্ছেন, সংখ্যালঘুদের সঙ্গে প্রতারণা করেছে তৃণমূল। তাদের হুঙ্কার কত ধানে কত চাল তা বোঝা যাবে 26-এর ভোটে। আমরা বলতে চাই মাননীয়াকে যে আমরা তেজপাতা নয়, আমরাই রান্না করব, আমরাই খাবো, কি দেবো সেটা আমাদের ব্যাপার। মিম নামক একটা এজেন্টকে দিয়ে, বি টিমকে দিয়ে ভোট কাটুয়া পার্টি হিসাবে মালদায় পাঠিয়েছেন। গঙ্গা ফুলহারে ভাঙন থামলেও মালদায় তৃণমূলে ভাঙন ধরাচ্ছে মিম, যা অবশ্য শাসক দল মানছে না। সংখ্যালঘু প্রভাবিত মালদায় জোড়া ফুলের পাশাপাশি হাতের ভোটও কি কাটবে মিম? মিম পার্টি আমরা জানি তার কি শক্তি আছে বাংলায়। তারা কি করবে? শুধু ভোট কাটবে, ভোট কাটা ছাড়া তাদের কিছু নেই। মুসলিম ভাই বোনদেরকে ভোট ব্যাংক হিসাবে ইউজ করা, তাদেরকে মিস ইনফরমেশন দেয়া এবং তাদেরকে মিসগাইড করা, মিসলিড করা অ্যান্ড আলটিমেটলি তাদেরকে সাফার করানো। গত বিধানসভা ভোটে মালতীপুরে প্রার্থী দিয়েছিল মিম, প্রচারে এসেছিলেন স্বয়ং ওয়েসি। তারপরেও অবশ্য 1%-এরও কম ভোট পেয়েছিল ওয়েসির দল। 5 বছর আগে গৌরবঙ্গে মিমের ঘুড়ি গোতা খেলেও এবার কিন্তু সংখ্যালঘু বঞ্চনা, নতুন ওয়াকফ সম্পত্তি আইনকে সামনে রেখে মানজা দেওয়া চলছে জোর কদমে। তাতে কার ঘুড়ি ভোকারটা হয় তা নিয়েই নানা আলোচনা মহানন্দার পাড়ে। মালদা থেকে সুব্রত ভট্টাচার্য রিপোর্ট, TV9 বাংলা।